পদার্থের একটি খুব গুরুত্বপূর্ণ ধর্ম, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। কি সেটা? ধরো একটা রাবার ব্যান্ড, একে আমরা এভাবে বল প্রয়োগ করছি, এ কি চাইবে? বল সরে নিলে এ তার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। আবার ধরো কোনো স্প্রিংয়ে আমরা বল প্রয়োগ করে তাকে প্রসারিত করলাম, সে কি চাইবে? আবার তার আগের অবস্থায় ফিরে আসতে। বা স্প্রিংটাকে তুমি সংকুচিত করে দিলে, তাহলে বল সরে নিলে কি হবে? সে চাইবে আবার তার আগের মতো অবস্থায় ফিরে আসতে। তাহলে যে বস্তুই হোক না কেন, তার যদি আমরা আকার বা আয়তন পরিবর্তন করতে চাই, আকার স্প্রিং এর ক্ষেত্রে দেখালাম। আচ্ছা, আয়তন, ধরো বেলুনের মধ্যে গ্যাস আছে, বেলুনটাকে চাপ দিয়ে তুমি তার আয়তন পরিবর্তন করলে, যেই বল সরিয়ে নেবে দেখবে কি বেলুনটা আগের অবস্থায় ফিরে আসছে। এই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয় পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেয়, সেটাই হচ্ছে তার স্থিতিস্থাপকতা ধর্ম। অর্থাৎ যে পদার্থের এই বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা দেওয়ার ক্ষমতা যত বেশি, তার স্থিতিস্থাপকতা হচ্ছে তত বেশি। এবার আমরা কয়েকটি পদার্থ যদি উল্লেখ করি, যেমন ধরো ইস্পাত, রাবার। ইস্পাতের স্থিতিস্থাপকতা রাবারের তুলনায় অনেক বেশি। এইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় কাজে লাগে। ধরো বিভিন্ন কনস্ট্রাকশনে, ধরো কোনো ব্রিজ তৈরি হচ্ছে, হ্যাঁ, ফ্লাইওভার তৈরি হচ্ছে, সেসব ক্ষেত্রে এইরকম বেশি স্থিতিস্থাপক ধর্ম যাদের বেশি, সেই ধরনের পদার্থকে আমরা সবসময় ইউজ করব, যাতে খুব লোডেড গাড়ি বা লোডেড কিছু হলেও কি হয়, স্থিতিস্থাপক ধর্মের জন্য সেটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, যাতে সেটা ভেঙে না যায় খুব তাড়াতাড়ি। এবার এই স্থিতিস্থাপকতায় কয়েকটি রাশি আমাদেরকে জানতে হবে, যেগুলো পরীক্ষা পারপাসে খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে প্রথম বিকৃতি। বিকৃতি কি? ধরি আমরা যে এই এল দৈর্ঘ্য একটা রড ছিল, সেটাকে বল প্রয়োগ করে আমরা তার প্রসারণ ঘটালাম। দেখো কতটা প্রসারিত হয়েছে, এই যে এতটা পরিমাণ, এইটুকু অংশটা হচ্ছে ছোট এল। তাহলে বিকৃতি কাকে বলবো? না, যতটা প্রসারিত হয়েছে ডিভাইডেড বাই অরিজিনাল যতটা ছিল, অর্থাৎ স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা বৃদ্ধির ক্ষেত্রে আমরা ধরেছি, যদি হ্রাস পেত সেক্ষেত্রেও একইভাবে ধরতাম, যতটা হ্রাস পেয়েছে ডিভাইডেড বাই অরিজিনাল যতটা ছিল। এটাই হচ্ছে বিকৃতি। তাহলে দেখো দুটো হচ্ছে একই জাতীয় রাশির অনুপাত, এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, তাহলে কি হবে? এর কোনো একক থাকবে না। আবার একই জাতীয় রাশির অনুপাত হওয়ার জন্য এর মাত্রাও থাকবে না। তাহলে একটি এককহীন এবং মাত্রাহীন রাশি হচ্ছে বিকৃতি বা স্ট্রেন। এবার আসছি আমরা পীড়ন বা স্ট্রেস। কি জিনিস এটা? এই যে যেটা আমরা বললাম, ধরো এই বস্তুটাকে বল প্রয়োগ করছি, দেখো এর বিকৃতি আমরা ঘটিয়ে দিয়েছি। বিকৃতি ঘটলে এ বস্তুটা কি চাইবে? সেই বিকৃতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করতে, যাতে সে বিকৃতিটাকে কমিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এবার এই যে বলটা সে প্রয়োগ করলো, সেটা প্রতি একক ক্ষেত্রফলে কতটা, সেটাই হচ্ছে তার পীড়ন। যেহেতু বাহ্যিক যতটা বল প্রয়োগ করছি আমরা, তত পরিমাণ বলই সে আবার বাধা বল দেবে। তাহলে ওই দুটো বল একই, এই জন্য আমরা সংজ্ঞাতে এইভাবে লিখে দিই, পীড়ন সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে একক কত হবে? যদি সিজিএসে ধরি, ডাইন বাই সেমি স্কোয়ার, আর এসআইতে হবে নিউটন বাই মিটার স্কোয়ার। মাত্রা কি হবে? বলের মাত্রা m l টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ক্ষেত্রফল l স্কোয়ার। তাহলে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে স্থিতিস্থাপকতার সংজ্ঞা, বিকৃতি কাকে বলে? একক মাত্রা নেই এর। আর পীড়ন কাকে বলে? তার একক এবং মাত্রা। এগুলো পড়তে হবে। কিছু কিছু পদার্থ আছে যেগুলোতে আমরা ধরো বল প্রয়োগ করলাম, সে বল সরিয়ে নেওয়ার পর আবার পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসতে পারে। এই ধরনের বস্তুগুলোকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, কোনো বস্তুতে আমরা বল প্রয়োগ করেই যাচ্ছি, সে আগের অবস্থায় ফিরে আসছে। এবার বল প্রয়োগ করতে করতে এমন একটা সময় আসবে যখন কি হবে, ওই বস্তুটার তার স্থিতিস্থাপক সীমা পেরিয়ে যাবে। অর্থাৎ কি না, তখন বল সরিয়ে নিলেও সে আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, অর্থাৎ তার সহ্যের সীমাটা অতিক্রম করে যাবে। এই অবস্থাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা।
অর্থাৎ যে বল প্রয়োগের পর বস্তুটি বল সরানোর পরেও আগের অবস্থায় ফিরে আসতে পারছে না, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই সংক্রান্ত হুকের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা পারপাসে। হুকের সূত্র কি সেটা? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। অর্থাৎ কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে যতটা বিকৃতি হবে পীড়ন হবে তার সমানুপাতিক। অর্থাৎ বিকৃতি বাড়লে পীড়ন বাড়বে, বিকৃতি কম হলে পীড়ন কম হবে। এখান থেকে যদি আমরা করি পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইলাস্টিক কনস্ট্যান্ট। এবার এই দেখো এখানে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রা কি হবে? তাহলে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক কি পেলাম? পীড়ন বাই বিকৃতি। এই বিকৃতিকে তো বলেই দিয়েছি এর এককও নেই আর মাত্রাও নেই, কিছু নেই। তাহলে পীড়নের যা একক মাত্রা সেটাই হবে এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রা। তাহলে পীড়নের একক মাত্রা কি পড়েছি? এসআইতে নিউটন পার মিটার স্কয়ার আর সিজিএসে ডাইন পার সেমি স্কয়ার, সেটাই হচ্ছে এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। আর মাত্রা, পীড়নের যা মাত্রা ছিল m × -1 t × -2। বাহ্যিক বলের প্রভাবে যদি কোনো বস্তুর দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে তখন সেই বিকৃতিকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি এবং সেই পীড়নকে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো এল দৈর্ঘ্যের একটি তার ছিল, ক্যাপিটাল এল, যার ক্ষেত্রফল হচ্ছে এ। এবার ওই তারের নিচে আমরা mg একখানা ওজন ঝুলিয়েছি। mg ওজন মানে কি অ্যাকচুয়ালি এটা ওজন, তাহলে এটাই এর উপর বল প্রয়োগ করবে। তাহলে বল হচ্ছে আমাদের এটা, বল সমান mg। তাহলে কি হবে? এই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। ধরলাম কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তাহলে দেখো এই পরিমাণ, তাহলে স্মল এল। তাহলে তারটার দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, mg বল প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল এল, আর এই তারটার ক্ষেত্রফল হচ্ছে এ। যদি তারটার ব্যাসার্ধ হয় স্মল আর, তাহলে এ সমান কত হবে? πr²। এটা এবার এখানে আমরা অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে সেটা আলোচনা করব। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? দেখো এইটা বৃদ্ধি স্মল এল ডিভাইডেড বাই অরিজিনাল ক্যাপিটাল এল, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। এবার অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? বল বাই ক্ষেত্রফল। তাহলে কত বল আমরা প্রয়োগ করেছি? F সমান mg, তাহলে F এর জায়গায় লিখলাম mg। ক্ষেত্রফল a, তাহলে mg বাই a। a মানে কত? πr², mg বাই πr²। এবার এখানে দৈর্ঘ্য বরাবর অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, সেই স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক, বিজ্ঞানী ইয়ংয়ের নাম অনুসারে। সেটাকে ক্যাপিটাল ওয়াই দিয়ে লেখা হয়। ইয়ং গুণাঙ্ক ইকুয়ালস টু অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার মানগুলো বসিয়ে দাও। অনুদৈর্ঘ্য পীড়ন mg বাই a ডিভাইডেড বাই পীড়ন l বাই l। আচ্ছা এর মানটা বসিয়ে দিচ্ছি πr², তাহলে mg বাই πr² ইনটু এটা রিভার্স হয়ে যাবে l বাই l, অর্থাৎ mg ক্যাপিটাল L বাই πr² স্মল l। এই ইয়ং গুণাঙ্কের একক তাহলে কি হবে? দেখো সেই একই রকম, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। বিকৃতির কোনো একক মাত্রা নেই, তাহলে পীড়নের যা একক মাত্রা তাই একই হবে। তাহলে সেটা কি? এসআইতে নিউটন পার মিটার স্কয়ার, সিজিএসে যদি করি ডাইন পার সেমি স্কয়ার, আর মাত্রা হবে m × -1 t × -2। ইয়ং গুণাঙ্ক থেকে দেখো এই ধরনের প্রশ্ন আছে। ধরো ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কয়ার বলতে কি বোঝো? তাহলে কিভাবে ব্যাখ্যা করবে? এটা থেকে দেখো y সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার এই অনুদৈর্ঘ্য বিকৃতি যদি 1 হয় অর্থাৎ একক হয়, তাহলে y সমান কি? অনুদৈর্ঘ্য পীড়ন। পীড়ন মানে কি? আবার বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি? না, ইস্পাতের একটি তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি তৈরি করতে, দেখো ইস্পাতের একটি তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি তৈরি করতে তারটির প্রস্থচ্ছেদে প্রতি বর্গ সেমি ক্ষেত্রফলে কত বল প্রয়োজন? 2 × 10⁻12 ডাইন বল প্রয়োজন। অর্থাৎ বিকৃতি 1 হলে y সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে একক ক্ষেত্রফলে যতটা বল প্রয়োজন সেটাই হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে লিখবে কিভাবে? ইস্পাতের একটি তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি তৈরি করতে তারটির প্রস্থচ্ছেদে প্রতি বর্গ সেমি ক্ষেত্রফলে
2 × 10⁻12 ডাইন বল প্রয়োজন, কারণ এটা পুরোটাই সিজিএসে দেওয়া আছে। স্প্রিং এর বল ধ্রুবক এবার আমরা ক্যালকুলেট করব। দেখো এখানে একটা স্প্রিং লাগিয়ে রেখেছি, এই স্প্রিংটাকে এবার আমরা স্প্রিং এর নিচে একটা ওজন ঝুলিয়ে দিলাম। কি হবে? স্প্রিংটার প্রসারণ হবে। ধরলাম এফ বল প্রয়োগ করার ফলে স্প্রিংটার প্রসারণ হলো এক্স। দেখো যত বেশি বল প্রয়োগ করবো প্রসারণ তত বেশি হবে, তাহলে এ প্রপোর্শনাল টু এক্স। সমান করলে একটি ধ্রুবক আসবে, এটাকে আমরা কে দিয়ে লিখি, তাহলে কে সমান F/x। এটাকেই বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। F/x অর্থাৎ বল বাই দৈর্ঘ্য। এই বল ধ্রুবক দিয়ে আমরা কোনো স্প্রিং এর অনমনীয়তাকে প্রকাশ করি, অর্থাৎ কে যত বেশি হবে স্প্রিংটা তত বেশি অনমনীয় হবে। একক কি হবে তাহলে? দেখো বলের একক বাই দৈর্ঘ্যের একক, তাহলে সিজিএস এ ডাইন পার সেমি আর এসআইতে হবে নিউটন পার মিটার। মাত্রা কি হবে? বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, mL/-2/L, m/-2। আচ্ছা, এবার আসছি আমরা দৈনন্দিন জীবনে এই স্থিতিস্থাপকতাকে আমরা কিভাবে কাজে লাগাই। ধরো এই যে সাঁড়াশি বা স্ক্রু লাগানোর যন্ত্র, এইগুলোকে কি হতে হবে? এগুলোকে যথেষ্ট দৃঢ় হতে হবে, অর্থাৎ এদের স্থিতিস্থাপক মাত্রাটা অনেক বেশি হতে হবে, স্থিতিস্থাপকতা অনেক বেশি হতে হবে এগুলো। আর ধরো বাসনপত্র, আমরা কাঁচের ব্যবহার করি, স্টিলের ব্যবহার করি। এবার স্টিল আর কাঁচের মধ্যে স্থিতিস্থাপক সীমা কাঁচের অনেক কম, এই জন্য কাঁচ কি ভঙ্গুর হয়, অল্প বল প্রয়োগ করলে ভেঙে যেতে পারে। আর স্টিল কি হয়, স্থিতিস্থাপক সীমা অনেক বেশি, এই জন্য পড়ে গেলেও সহজে এটা ভেঙে যায় না। এরকম ব্রিজ তৈরির যন্ত্রপাতি, সেগুলো আমরা ইস্পাতের ব্যবহার করি স্থিতিস্থাপক সীমা অনেক হাই হওয়ার জন্য। এইভাবে স্থিতিস্থাপকতা আমরা বিভিন্নভাবে কাজে লাগাই।